কাবির এবার সোফা থেকে উঠে দাঁড়ালো ও সেলস গার্লদের দিকে একরাশ তীব্র ক্ষোভ আর চোখ রাঙিয়ে ধমকে উঠল। উই উইল নট বাই এনিথিং ফ্রম ইয়োর শপ অ্যান্ড স্টপ দিস চিপ ট্রিক্স রাইট নাও, আদারওয়াইজ আই উইল টেক লিগাল স্টেপ এগেনস্ট ইউ। কাবিরের মারাত্মক ধমক আর হুঙ্কার শুনে শোরুমের সবকটা মেয়ে এক নিমিষে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ওদের এমন ভয়ার্ত চেহারা দেখে তিথির মনে যেন পুরো আনন্দের বন্যা বয়ে গেল। মেয়েগুলোর হাত থেকে নিজের হ্যান্ডসাম স্বামীকে এভাবে রক্ষা করতে পেরে ও যেন খুশিতে নাচতে নাচতে শোরুমের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। খুশির চোটে তিথি ডানে বামে না তাকে নাচতে নাচতে যাচ্ছিল। ঠিক তখনই শোরুমের কাঁচের দরজার কাছে আসা অন্য এক কাস্টমারের সাথে ওর জোরে ধাক্কা লেগে গেল। ভারসাম্য হারিয়ে তিথি পিছলে পড়ে যেতে নিলেই পেছন থেকে একজোড়া শক্ত এবং পরিচিত বাহু ওকে এক ঝটকায় আগলে নিজের বুকের মাঝে টেনে নিল। কাবির ওকে শক্ত করে ধরে বুক ধরফড় করা গলায় বলল, দেখে চলতে পারো না বিবিজান, পড়ে গেলে কি হতো? তিথি কাবিরের চওড়া বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ওর চোখের দিকে তাকিয়ে রইল। ধাক্কা লাগা সামলে নিয়ে তিথি সোজা হয়ে দাঁড়াতেই দেখল সামনে এক মধ্যবয়সী দম্পতি দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলার বয়স 32 বছর আর ওনার স্বামীর বয়স আনুমানিক 45 বছর হবে। ধাক্কা লাগার পর তিথি আমতা আমতা করে দুঃখ প্রকাশ করতে ওনারা বড্ড অমায়িক আর আন্তরিক একটা হাসি দিলেন। ওনারা আসলে এই শোরুমের অন্য একটা সেকশনের দায়িত্বে আছেন। তিথির ওই মলিন বোরকা আর কাবিরের লুক দেখে ওনারা অত্যন্ত ভালো ব্যবহার করে ওদের একটা স্পেশাল প্রিমিয়াম ট্রায়াল রুমে নিয়ে গেলেন। কাবির নিজে ওনাদের কালেকশন থেকে চমৎকার একটা কুঁচকুচে কালো রঙের দুবাই সেরি কাপড়ের বোরকা পছন্দ করলো। অতিথিকে চেঞ্জিং রুমে পাঠিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থেকে হাত পায়ের মোজা, হিজাব, নিকাব সহ সবকিছু নিখুঁতভাবে পরিয়ে বাইরে নিয়ে এলো। কালো বোরকায় তিথিকে একেবারে এক টুকরো চাঁদের মতো লাগছিল। কাবির তিথির মাথায় হাত রেখে ওখানে সেলস পার্সনকে ইশারা করে বলল, বিবিজান, এবার এই শোরুমে তোমার যে যে বোরকা পছন্দ হয় সব কটা নিয়ে নাও, কোনো দ্বিধা করবে না। তিথি নিজের নতুন বোরকাটার দিকে তাকে মিষ্টি করে একটা মাথা নেড়ে বলল, না না, আমার আর লাগবে না, এই একটা বোরকা হলেই আমার চলে যাবে। কিন্তু কাবির কি আর স্ত্রীর এই সামান্য আবদারে দমে যাওয়ার পাত্র? ওর নিজের পছন্দ অনুযায়ী কালো, কফি, অ্যাশ, বিভিন্ন হালকা কালারের প্রায় 100টা প্রিমিয়াম বোরকা, আবায়া, সাথে মেসিং হিজাব আর নিকাব একেবারে প্যাক করার অর্ডার করে দিল। এতগুলো কাপড়ের ব্যাগ দেখে তিথি চোখ কপালে তুলে বলল, ওরে বাবারে, এতগুলো বোরকা দিয়ে আমি কি করব বলুন তো? কাবির তিথির কোমরে আলতো চাপ দিয়ে বলল, কেন বিবিজান, প্রতিদিন একটা একটা করে পরবে আর আমার সামনে ক্যাটওয়ার্ক করবে। শপিং শেষ করে গাড়িতে চড়ে যখন কাবির আর তিথি বাড়ির চরপাড়ায় পৌঁছালো, ঠিক তখনই চারপাশ মুখরিত করে মাগরিবের আজান ধ্বনিত হলো। সারাদিনের ক্লান্তি ভুলে দুজনেই দ্রুত ফ্রেশ হয়ে উজু সম্পূর্ণ করে নামাজের ঘরে গিয়ে দাঁড়ালো। নামাজ শেষ হতেই কাবির জায়নামাজে বসে তিথির দিকে তাকে মৃদু হেসে বলল, বিবিজান, আজ আমি কোরআন তিলাওয়াত করব, তুমি মন দিয়ে শুনবে। তিথি মাথা নেড়ে কাবিরের মুখোমুখি হয়ে বসল। কাবির অত্যন্ত সুমধুর স্বরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যের মুখোমুখি হবে না। বাইহাকি, শুআবুল ঈমান 2498। ঘরের ভেতরে এক জান্নাতি শান্তি নেমে এলো। তিলাওয়াত শেষ করে কাবির পরম যত্নে তিথির হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বিবিজান, জান্নাতে আমাদের এই সম্পর্কটা কেমন হবে? সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, আর তুমি হবে সেখানকার হুরদের চেয়েও 1000 গুণ রূপবতী আর চিরস্থায়ী অর্ধাঙ্গিনী। তিথি কাবিরের বুকে আলতো কিল মেরে হেসে উঠল, দৌড়, আপনি না, জান্নাতেও আপনার এই দুষ্টুমি কমবে না। ঠিক তখনই রুমের নীরবতা ভেঙে তিথির পেটের ভেতর থেকে বিকট এক শব্দ ডেকে উঠল, গুডুর। তিথি তড়িৎ গতিতে নিজের পেট হাত দিয়ে চোখ গোল গোল করে বলল, এই আপনার পেটে এত জোরে ক্ষুধা লেগেছে?
এভাবে আপনার পেট কথা বলছে কেন? কাবির নিজের পেটে হাত বুলিয়ে হেসে কুটি কুটি হয়ে বলল, আর বিবিজান, ওটা আমার পেট না, ওটা আমার পেটের ভেতরের ইঁদুরগুলো ড্রাম বাজাচ্ছে, খিদে তো তোমার লেগেছে। তিথি জিভ কেটে লজ্জা পেয়ে বলল, ও হ্যাঁ, তাই তো বলি। যাই হোক, চটপট রান্নাঘরে গিয়ে কিছু বানিয়ে খাইয়ে আসি, আপনি খাবেন তো? কাবির তিথির গালটা টেনে দিয়ে বলল, না বিবিজান, আজ তুমি কিচ্ছু করবে না, আজ রান্না আমি করব, তুমি শুধু বসে বসে দেখবে। রান্নাঘরে গিয়ে কাবির নুডলস রান্নার তোড়জোড় শুরু করলো। তিথি রান্নাঘরের একটু উঁচু স্ল্যাবের ওপর পা দুলিয়ে বসে রইল, কিন্তু ও তো দম্বার পাত্রী নয়। ও জেদ করলো, আপনি নুডলস বানাচ্ছেন বানান, আমি পেঁয়াজটা কেটে দেই। কাবির ফুটন্ত গরম পানিতে নুডলসগুলো ছেড়ে দিয়ে তিথির দিকে তাকালো। পেঁয়াজ কাটতে গিয়ে তিথির কিউট মুখটা কেমন যেন কুঁচকে গেছে। এই অপরূপ দৃশ্য দেখে কাবির নিজেকে আর সামলাতে পারল না। ও ধীর পায়ে একদম তিথির কাছে এগিয়ে গেল। আলতো হাতে তিথির কানের পিউনে কালো চুলগুলো সরিয়ে দিল। তিথির গালটা নিজের হাতের ছোঁয়ায় আগলে নিয়ে যেই না ঠোঁট জোড়া তিথির গালে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই পেঁয়াজের তীব্র ঝাঁজের চোটে তিথি কাবিরের একদম মুখের ওপর ছ্যাঁকাচ্ছাও করে এক মারাত্মক হাসি দিল। কাবির এক ঝটকায় চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তিথি ভয় আর লজ্জায় নিজের চোখ মুখ হাত দিয়ে চেপে ধরল। কাবির চোখ মুখ মুছে করুণ গলায় বলল, কি এটা কি হলো বিবিজান? আমি তো রোমান্টিক মুডে গালে একটা কিস খেতে চেয়েছিলাম, তুমি এভাবে ডিরেক্ট রিজেক্ট না করলেও পারতে। তিথি হাত সরিয়ে আমতা আমতা করে বলল, আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এই পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ হাসি চলে আসলো। পেঁয়াজ কাটার কারণে এমনিতেই তিথির চোখে পানি চলে এসেছিল। এখন কাবিরের ওই রাগে রেগে মুখ দেখে ও একদম কান্নার ভান করে ফেলল। এমনিতে চোখে পানি ছিল, তাই আলাদা করে আর কাঁদতে হলো না। তিথি মাথা নিচু করে কান্না ভেজা গলায় বলল, সরি, আমি একদম বুঝতে পারি নাই, প্লিজ রাগ করবেন না, আমি আর কখনো হাসি দেব না। এর পরের বার হাসি আসলে আমি টপ করে পানি খেয়ে নেব, তাও হাসিকে আসতে দেব না, ওকে, রাগ করবেন না। তিথির এই নিষ্পাপ কথা শুনে কাবির আর নিজের রাগ ধরে রাখতে পারল না। ও ফিক করে হেসে দিল। তিথিকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, পাগলি একটা, আমি তো একটু টিজ করে দেখছিলাম তুমি কি করো। তুমি তো দেখছি সবকিছু বড্ড সহজে বিশ্বাস করে নাও। প্রায় 30 মিনিট পর ধোয়া ওঠা সুস্বাদু নুডলস রান্না শেষ হলো। দুজনে মিলে প্লেটে নিয়ে খেতে বসবে, ঠিক তখনই বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। তিথি জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাথায় হাত দিয়ে উঠল। হায় খোদা, আমার সুন্দর সুন্দর জামা কাপড়গুলো সব বাইরের বাতাসে উঠছে, ওগুলো তো ভিজে গেল গো। বলে তিথি ছোট ছোট পায়ে দৌড় দিল বাগানের দিকে কাপড়গুলো তুলতে, কিন্তু বাগানে পৌঁছানো মাত্রই বৃষ্টির বেগ এক ধাক্কায় যেন 1000 গুণ বেড়ে গেল। তিথির গায়ে থাকা সুতি বেগুনি শাড়িটা মুহূর্তের মধ্যে একদম ভিজে গায়ের সাথে লেপ্টে গেল। বৃষ্টির পানির ছোঁয়ায় বেগুনি শাড়ি যেন ওর শরীরের বাঁকে বাঁকে জড়িয়ে গেছে। কাপড় তুলতে তুলতে একসময় ওর শরীরের আঁচলটা বুক থেকে সরে মাটিতে লুটিয়ে পড়ল। কাবির তখন ঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছিল। পরনে তার পুরনো সাদা ট্রাউজার আর কালো স্লিভলেস গেঞ্জি। সেখান থেকেও সুঠাম কালো বাহুগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কাবির এক দৃষ্টে বাগানে ভেজা শাড়িতে দাঁড়িয়ে থাকা তিথির দিকে তাকিয়ে রইল। বৃষ্টির জল তিথির চিবুক বেয়ে গলা বেয়ে নিচে নেমে যাচ্ছে। এই মোহময়ী দৃশ্য দেখে কাবিরের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। তিথি কাপড়গুলো এক জায়গায় দলা পাকিয়ে ধরে কাবিরের দিকে তাকিয়ে বাচ্চার মতো আবদার করলো, আমি এই বৃষ্টিতে একটু ভিজবো, প্লিজ আমায় অনুমতি দিন না। কাবির গম্ভীর গলায় বলল, না। তিথি মাথা ঠুকে বলল, না, আমি ভিজব। কাবির বারান্দা থেকে নেমে বৃষ্টির মাঝে ধীর পায়ে তিথির দিকে গিয়ে এলো। ওর একদম মুখোমুখি দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে বলল, ভিজতে দেব না বিবিজান, তবে দুটো কন্ডিশন আছে। তিথি বৃষ্টিতে কাঁপতে কাঁপতে বলল, ওকে, আমি সব মানতে রাজি, তাড়াতাড়ি বলুন, বৃষ্টি আমায় ডাকছে। কাবির তিথির কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে আনলো। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শর্ত নাম্বার 1, আমার সাথে বৃষ্টিতে কাছাকাছি থাকতে হবে, রোমান্স করতে হবে। তিথির বুক ধরফরানি বেড়ে গেল। কাবির ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট এনে আবার বলল, শর্ত 2, আজ রাতে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, আশা করি বুঝতে পারছো ডার্লিং।
এতটা খোলামেলা ও রোমান্টিক শর্ত শুনে তিথি লজ্জায় একদম লাল হয়ে গেল। কাবিরের বুক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, না ধুর, আমি পারবো না। কাবির দুষ্টুমি ভরা হেসে তিথিকে ছেড়ে দেওয়ার ভান করে বলল, ওকে, তাহলে আর বৃষ্টিতে ভেজার দরকার নেই, চলো ঘরের ভেতরে চলো। তিথি কাবিরের শার্টের হাতা খপ করে ধরে ফেললো, আমতা আমতা করে বলল, না না, আমি পারবো। কাবির ভুরু নাচিয়ে বলল, ভেবে বলছো তো বিবিজান? না মানে হ্যাঁ, আচ্ছা পারবো। তিথি লজ্জায় মুখ লুকিয়ে কাবিরের বুকেই মুখ গুজলো। কাবির তিথির থুতনি ধরে মুখটা উপরে তুলে ধরে বলল, ওকে ডার্লিং, চলো তাহলে এবার একসাথে ভিজি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কাবির তিথির হাত ধরে ওকে বৃষ্টির একদম মাঝখানে নিয়ে এলো। কিন্তু তিথি বৃষ্টিতে গা ভাসিয়ে দেওয়ার আগে হুট করে দুই হাত আকাশের দিকে তুলে চোখ বন্ধ করে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি দোয়া পড়তে শুরু করলো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের উপর কল্যাণকর ও উপকারী বৃষ্টি বর্ষণ করুন। তিথিকে এভাবে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে হাত তুলে পরম আকুলতায় দোয়া পড়তে দেখে কাবির থমকে দাঁড়িয়ে গেল। ইসলামে বৃষ্টির সময় দোয়া কবুলের যে বিশেষ ফজিলত রয়েছে, তিথি যেন ঠিক সেটাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, এক আজানের সময় আর দুই বৃষ্টির সময়। তিথির ভেজা চিবুক বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে দোয়ার উচ্চারণে। এই পবিত্র দৃশ্য দেখে কাবিরের বুকের ভেতর কেমন এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল। দোয়া শেষ করে তিথি চোখ খুলে পেছনে তাকাতেই দেখল কাবির এক দৃষ্টিতে একদম নেশাতুর চোখে ওর দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে এক তীব্র টান আর ভালোবাসা মিশ্রিত অন্ধকার গভীরতা। কাবির আর এক মুহূর্ত দেরি করল না, ও ধীর পায়ে এগিয়ে এসে তিথির ভেজা কোমরটা এক ঝটকায় নিজের শক্ত শরীরের সাথে লেপ্টে ধরল। কাবিরের শরীরের তীব্র উত্তাপ তিথির ভেজা বেগুনি শাড়ি ভেদ করে ওর ত্বকে এসে লাগলো। কাবির তিথির কানের লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় মাতাল গলায় ফিসফিস বলল, টেল মি বিবিজান, তোমার মধ্যে কি আছে এমন বলো না। I have never fallen in love like this in my entire life, I swear. আমি আমার পুরো জীবনে এভাবে কখনো কারো প্রেমে পড়িনি কসম, বাট আফটার সিং ইউ, তোমাকে দেখার পর থেকে আমি আর নিজেকে কন্ট্রোলে নেই এনিমোর। তিথি কাবিরের এমন উন্মাদ কথা শুনে শিউরে উঠল। ও নিজের ছোট ছোট হাত দুটো কাবিরের চওড়া ভেজা বুকে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এইসব কি বলছেন? আপনি তো আমার স্বামী, আমার ওপর তো আপনার পুরো অধিকার। কাবির তিথির ভেজা মুখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল। ওর হাত তিথির কোমরে আরো শক্ত হয়ে এলো, যেন তিথিকে নিজের শরীরের ভেতর ঢুকিয়ে নিতে চায়। ও বলল, হ্যাঁ, তুমি আমার বিবাহিত স্ত্রী, কিন্তু তোমার তো বয়স মাত্র 18, তাই না? তিথি ধক করে উঠে বুক নিয়ে কোনো মতে মাথা নেড়ে বলল, কাবিরও ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট এনে ফিসফিসে বলল, এই 18 বছর বয়সে এত তেজ, এত মায়া আর পুরুষকে পাগল করার মতো মারাত্মক মোহ একটা মেয়ের মধ্যে কোথা থেকে আসে বিবিজান? ইউ ডোন্ট নো তুমি কতটা বিপজ্জনক। তোমার এই নিষ্পাপ রূপ আমার ভেতরের অন্ধকার পুরুষটাকে জাগিয়ে তোলে। তোমাকে যত দেখি আমার ভেতরের ক্ষুধা তত বাড়ে, মনে হয় তোমাকে পুরোটা গ্রাস করে নেই। তিথি কাবিরের চোখের দিকে তাকাতেই ভেতরে ভেতরে কেঁপে উঠল। ও কথা ঘোরানোর জন্য বলল, আপনি আমায় ভিজতে দিন, আমি বৃষ্টিতে ভিজব। কাবির তিথির ভেজা চুলে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে আরো গভীর রোমহর্ষক গলায় বলল, ভিজবে? হ্যাঁ ভিজবে, আমার সাথে ভিজবে বিবিজান। বৃষ্টির এই প্রতিটা ফোঁটা যেমন তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে, ঠিক তেমনই আজ রাতে আমার শরীরের স্পর্শ, আমার ভালোবাসার প্রতিটি কণা তোমার শরীরের প্রতিটি জায়গায় পৌঁছাবে। আমি সেটাই চাই। আজ রাতে প্রকৃতির এই বৃষ্টির চেয়ে বড় এক ঝড় উঠবে আমাদের মাঝে। কাবিরের এমন শুনে তিথি লজ্জায় আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলল। কাবির তিথির ভেজা কপালে, গালে আর ঠোঁটের কোণে পরম তৃষ্ণায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেল তাদের নিঃশ্বাসের তপ্ত হাওয়া। ঠিক তখনই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, যা মুহূর্তের মধ্যে পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। বাগানের দেয়ালের ঠিক ওপাশে হঠাৎ মেইন রোডের দিক থেকে হঠাৎ করে একটা গাড়ির চাকা বিকট শব্দে ব্রেক করার আওয়াজ পাওয়া গেল, ক্র্যাশ। তারপরে পরেই একটা প্রচণ্ড ধাক্কা লাগার আর কাঁচ ভাঙার শব্দে পুরো চরপাড়া এলাকা যেন কেঁপে উঠল।
কোনো একটা গাড়ি মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তিথি এক ঝটকায় চোখ মেলে কাবিরকে জড়িয়ে ধরল। ওরে বাবারে, ওটা কিসের শব্দ? কিন্তু কাবির তিথির কথার উত্তর দিল না। ও সোজা হয়ে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো। কাবিরের মুখের সেই রোমান্টিক ভাবটা এক সেকেন্ডে উধাও হয়ে গেলে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। রোডের দিক থেকে মানুষের চিৎকার আর হইচই শোনা যেতে লাগলো। বৃষ্টি তখনও ঝমঝম করে পড়ছে। কাবির তিথিকে এক হাত দিয়ে আগলে রেখে পকেট থেকে ফোনটা বের করতে চাইলে, কিন্তু ঠিক তখনই বাগানের পেছনের অন্ধকার কোণ থেকে হুট করে একটা মানুষের অবয়ব ল্যাম্পপোস্টের আবছা আলোয় ভেসে উঠল। লোকটার শরীর রক্তাক্ত, আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাবিরের বাগানের গেটের দিকে এগিয়ে আসছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, লোকটা রক্তাক্ত হাত দিয়ে কাবিরের দিকে ইশারা করে খুব চেনা কিন্তু কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, কাবির, ওরা জেনে গেছে, পালাও। কথাটা শেষ করেই লোকটা বাগানের কাদার ওপর ধপাস করে লুটিয়ে পড়ল। তিথি ভয়ে এক চিৎকার দিয়ে কাবিরের বুকে ঘেঁষে দাঁড়ালো। ও কাঁপতে কাঁপতে বলল, এই লোকটাকে? আর আপনাকে চেনে কিভাবে? ও কিসের কথা বলছে? তিথি কাবিরের দিকে তাকাতেই আরো বেশি চমকে গেল। কাবিরের চোখে এখন আর কোনো সাধারণ মানুষের নরম ভাব নেই। ওর চোখ দুটো যেন হিংস্র কোনো শিকারী চিতার মতো জ্বলছে। কাবির তিথির দিকে না তাকিয়ে ঠান্ডা আর বড় শীতল গলায় বলল, তিথি, তুমি এখনই ঘরের ভেতর যাও, জানালা দরজা সব বন্ধ করো, আমি না আসা পর্যন্ত একদম বের হবে না। কাবিরের সে বরফ শীতল আর হাড় কাঁপানো কণ্ঠস্বর শুনে তিথির বুকের ভেতরটা এক মুহূর্তে ফাঁকা হয়ে গেল। বৃষ্টির ঝমঝম শব্দের মাঝে ওর গলার ওই কঠোরতা তিথির মেরুদণ্ড দিয়ে এক তীব্র ভয়ের স্রোত বইয়ে দিল। তিথি কাঁপা কাঁপা হাতে বা গলায় ওনার ভেজা শার্টের হাতাটা খপ করে চেপে ধরে বলল, আমি একা বাইরে থাকবেন? আপনি একা বাইরে থাকবেন না, প্লিজ চলুন আমরা দুজনেই ঘরের ভেতর যাই, আমার বড্ড ভয় করছে। কাবির তিথির দিকে একবার এক চুলও তাকালো না। ও এক ঝটকায় নিজের হাতটা তিথির বাঁধন থেকে মুক্ত করে নিল। ওর চোয়াল তখন রাগে আর টানটান উত্তেজনায় শক্ত হয়ে উঠেছে। আই সেইড গো ইনসাইড তিথি, রাইট নাও। নিজের আর পেটের বাচ্চার সুরক্ষার কথা ভাবো, দরজা লক করো। কাবিরের এই ভয়ঙ্কর রূপ তিথি আগে কখনো দেখেনি। ও আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা সাহস পেল না। ভেজা বেগুনি শাড়িটা কোনো মতে সামলে কান্না ভেজা চোখে ও এক ছুটে বাগানের কাদা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে ধপাস করে দরজাটা আটকে দিল। ভেতর থেকে খিল তুলে দিয়ে ও দরজার সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। ওর সারা শরীর তখন ভয়ে আর ঠান্ডা বাতাসে থর থর করে কাঁপছে। ওদিকে তিথি ভেতরে যাওয়া মাত্রই কাবির ধীর পায়ে বৃষ্টির মাঝে হেঁটে কাদার উপর লুটিয়ে থাকা সে রক্তাক্ত লোকটার দিকে এগিয়ে এলো। ল্যাম্পপোস্টের আবছা আলোয় লোকটার মুখের ওপর বৃষ্টির পানি পড়তেই কাবির চমকে উঠল। কাবিরের চোখের মণি দুটো এক নিমেষে কুঁচকুঁচে কালো হয়ে গেল। ও তো অন্য কেউ নয়, এ হলো আন্ডার কাভার ইন্টেলিজেন্স টিমের অন্যতম সেরা অফিসার কামিল, যাকে কাবির স্বয়ং আন্তর্জাতিক চোরাচালান আর মাফিয়া নেটওয়ার্কের ওপর নজর রাখার জন্য মিলানে পাঠিয়েছিলেন। কাবির এক হাঁটু গেড়ে কাদার মাঝে বসে কামিল রক্তাক্ত কলারটা টেনে নিজের দিকে তুলল। কাবিরের হাত অলরেডি নিজের কোমরের পেছনে থাকা কাস্টমাইজ গ্লক পিস্তলের সেফটি লকের ওপর চলে গেছে। কাবির অত্যন্ত নিচু ক্ষুরোধার আর রুদ্ধশ্বাস গলে জিজ্ঞেস করলো, কামিল, ওপেন ইয়োর আইজ। কি হয়েছে? বাংলাদেশের বর্ডারে কারা অ্যাটাক করেছে? আর ওপাশে অ্যাক্সিডেন্টটা কাদের গাড়ি? কামিল কোনো মতে নিজের রক্তাক্ত চোখ দুটো মেলে ধরল। ওর মুখ দিয়ে গল গল করে তাজা রক্ত বেরিয়ে বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। ও কাবিরের শার্টটা খামছে ধরে বড্ড দুর্বল আর গঙ্গানির গলায় বলল, স্যার, গড অফ ইতালির শুটাররা বর্ডার পার হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে আপনি ওদের পুরো সেইন্টে ট্র্যাক করছেন। ওরা ময়মনসিংহে আপনার এই সেফ হাউসের অ্যাড্রেস পেয়ে গেছে স্যার। ও পাশে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ওটা ওদেরই একটা ব্যাকআপ গাড়ি ছিল, কিন্তু মেইন শুটাররা অলরেডি চারপাশ থেকে আপনার এই বাড়িটা ঘিরে ফেলেছে। ওরা আপনার তিথিকে। কামিলের কথা শেষ করতে পারল না। কামিলের হাতটা কাবিরের শার্ট থেকে আলতো করে খসে মাটিতে পড়ে গেল। কাবিরের চোখ দুটো চিরতরে স্থির হয়ে গেল। দেশের জন্য আরও একটা তাজা প্রাণ উৎসর্গ হয়ে গেল এই অন্ধকারের মাঝে। কাবির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও ধীর পায়ে উঠে দাঁড়ালো।
কাবিরের ভেতরের সেই দয়া মায়াহীন পৈশাচিক সাইকো অফিসার সত্তাটা এবার একেবারে জেগে উঠেছে। বৃষ্টির পানি কাবিরের মুখ বেয়ে নামছে, কিন্তু ওর ভেতরের আগুন নেভাতে পারছে না। যে মাফিয়ারা কাবিরের কলিজার টুকরো ওনার তিথির দিকে নজর দেওয়ার সাহস করেছে, তাদের জন্য আজ এই চরপাড়া এক জ্যান্ত নরক হতে চলেছে। কাবির নিজের কোমর থেকে সেই চকচকে ব্ল্যাক গল্ক পিস্তলটা বের করে ক্লিক শব্দে লোড করলো। ওনার ঠোঁটের কোণে তখন এক পৈশাচিক কোল্ড ডেভিল হাসি। ও বাগানের চারপাশের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় ফিসফিসে বলল, বাঘের ডেরায় ঢুকে তোরা আমার বাঘিনীর গায়ে হাত দেওয়ার প্ল্যান করেছিস। ওয়েলকাম টু আওয়ার পার্সোনাল হেল মিস্টার মাফিয়া। আজ রাতে তোদের কাউকে আমি জ্যান্ত বর্ডার পার হতে দেব না, কসম। ঠিক তখনই বাগানের দেয়াল টপকে 3-4টে কালো জ্যাকেট পরা লম্বা চওড়া ইতালিয়ান শুটার হাতে সাইলেন্সার লাগানো সাবমেশিন গান নিয়ে ময়দানে নামলো। ওনাদের চোখের ক্রুর চাহনি আর বন্দুকের নল সোজাসুজি তাক করা আইপিএস অফিসার কাবিরের বুকের দিকে। কাবির এক হাতে পিস্তলটা গার্ড পজিশন রেখে অন্য হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। ওপাশ থেকে অত্যন্ত ভারী, গম্ভীর আর ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো, আইপিএস অফিসার কাবির রহমান কায়নাত, আমি গড অফ ইতালি বলছি। তোমার ঘরের বাইরে যে শুটাররা দাঁড়িয়ে আছে ওরা শুধু আমার একটা ইশারা পাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। কাবির নিজের চল শক্ত করে বৃষ্টির মাঝে দাঁড়িয়েই অত্যন্ত ঠান্ডা গলা বলল, কিসের ডিল? আমার একমাত্র ছেলে লুকা নিখোঁজ। ও আসলে কিডন্যাপ হয়েছে। ইতালির রাইভাল গ্যাংরা ওকে কিডন্যাপ করে ওর মাধ্যমে একটা বিশাল দামি ড্রাগ আর কোকেনের চালান বাংলাদেশে পাঠিয়েছে। কিন্তু বর্ডার পার হওয়ার পর এই এলাকার কিছু লোকাল গুন্ডা লুকাকে ওই কোটি কোটি টাকার ড্রাগ সহ ধরে নিয়ে কোথাও গায়েব করে দিয়েছে। তুমি যদি তোমার পুলিশি পাওয়ার আর সোর্স ব্যবহার করে আমার ছেলেকে অক্ষত অবস্থায় খুঁজে এনে দিতে পারো, তবে বিনিময়ে আমি কথা দিচ্ছি আমি আর আমার শুটাররা আজ রাতে এদেশ ছেড়ে চলে যাব। আমি তোমাকে আর তোমার তিথিকে চিরতরে ছেড়ে দেবো। তোমাদের লাইফে আর কোনোদিন কোনো ডিস্টার্ব করবো না। দিস ইজ এ ডিল অফিসার। কাবির কয়েক সেকেন্ড স্থির হয়ে ভাবলো, এই মুহূর্তে তিথি আর ওর পেটের বাচ্চার নিরাপত্তা ওর কাছে সবচেয়ে বড়। কাবিরের চোখ দুটো অন্ধকারে চিতার মতো জ্বরে উঠল। ও বলল, ডিল ডান গড অফ ইতালি। তোমার শুটারদের এখনই পিছু হটতে বলো। তোমার ছেলেকে আমি নরক থেকে হলেও টেনে বের করব। ডিলে হওয়ার সাথে সাথে বাগানের দেয়ালের ওপাশে থাকা কালো জ্যাকেট পরা শুটাররা মুহূর্তের মধ্যে কুয়াশা আর বৃষ্টির মাঝে মিলিয়ে গেল। কিন্তু ওদিকে ঘরের ভেতরে তখন এক মর্মান্তিক কাণ্ড ঘটে গেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তিথি জানালা দিয়ে বাগানের সেই রক্তাক্ত লাশ, মাফিয়া শুটারদের বন্দুক আর স্বামীর ওই ভয়ঙ্কর সাইকোরূপ দেখে তীব্র ভয়ে আর আতঙ্কে একেবারে জমে গিয়েছিল। এমনিতেও প্রেগনেন্ট, তার উপর এই মারাত্মক মানসিক চাপ ও সহ্য করতে পারল না। কাবির যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো, ঠিক তখনই তিথি ওর সামনে জ্ঞান হারিয়ে মেঝেতে ধপাস করে লুটিয়ে পড়ল। তিথি! কাবির এক চিৎকার দিয়ে ওকে কোলে তুলে নিল। ডাক্তার ডেকে তিথির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলো। ডাক্তার বললেন ও তীব্র ভয়ের কারণে ট্রমাটাইজ হয়ে গেছে, তবে বাচ্চার কোনো ক্ষতি হয়নি। তিথি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কাবিরের ফোন আবার বেজে উঠল। হেড অফিস থেকে ওকে ইমিডিয়েটলি তলব করা হয়েছে। দেশের সুরক্ষার স্বার্থে এই ইন্টারন্যাশনাল মাফিয়ার ছেলেকে খোঁজার মিশনে ওকে এখনই নামতে হবে। তিথির এই অবস্থায় ওকে ফেলে যাওয়া কাবিরের জন্য এক মস্ত বড় অগ্নি পরীক্ষা। কিন্তু ও একজন আইপিএস অফিসার। ও তিথির কপালে একটা দীর্ঘ তপ্ত চুমুখে মনে মনে বলল, আমি তোমার সব ভয়ের কারণ চিরতরে শেষ করতে যাচ্ছি বিবিজান, আমায় ক্ষমা করো। কাবির সোজা চলে গেল পুলিশ স্টেশনে। সেখানে ওনার আন্ডারের সমস্ত অফিসার আর কনস্টেবলদের নিয়ে এক জরুরি মিটিং করলেন। মিশন ব্রিফিং শেষ করে কাবিরের ওখানকার অফিসারদের কাছ থেকে অফিসিয়ালি বিদায় নিলেন। পুরো ডিপার্টমেন্ট ওনাকে স্যালুট জানিয়ে বিদায় দিল। মাফিয়ার ছেলে লুকাকে খোঁজার এই মিশনে নামার জন্য কাবির ওর সেনা টেরিটরি ময়মনসিংহ থেকে স্পেশাল ফোর্স আর রানা সহ ঝড়ের গতিতে রওনা হলেন ঢাকার এক কুখ্যাত এবং গহীন বস্তির উদ্দেশ্যে।
দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 3টি মাস। এই 3টি মাস তিথির লাইফে যেন একটা যুগের মতো কেটেছে। কাবির যে মিশন নিয়ে ঢাকা চলে গেল, ওনার আর কোনো খোঁজ নেই, কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। তিথি দিনরাত শুধু ওনার ফেরার পথ চেয়ে কেঁদে বুক ভাসিয়েছে। ওনার বাবা মা আর তিথির নিজের বাবা মা ওকে আগলে রেখেছিল ঠিকই, কিন্তু কাবিরের অভাব কি আর অন্য কেউ পূরণ করতে পারে? আজ ময়মনসিংহের এই শান্ত বাড়িটা অবশেষে খুশির আলো ফুটে উঠল। সব কষ্ট আর বিরহের অবসান ঘটিয়ে তিথির কোল আলো করে জন্ম নিল দুটো ফুটফুটে যমজ ছেলে বাবু। হ্যাঁ, ওদের কোল জুড়ে এসেছে দুটো একেবারে ছোট ছোট লিটল লায়ন। তিথি বিছানায় শুয়ে ক্লান্ত, মলিন এক অদ্ভুত তৃপ্তির হাসি নিয়ে নিজের দুটো কলিজার টুকরো ছেলের দিকে তাকিয়ে রইল। পুরো ঘর জুড়ে তখন বাচ্চাদের মিষ্টি কান্নার আওয়াজ। বাড়ির সবাই যখন বাচ্চা দুটোকে কোলে নিয়ে দেখছিল, তখন প্রমা একেবারে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, ওরে আল্লাহ, তিথি ভাবি, দেখো দেখো, এই দুটো বাবু তো একেবারে হুবাহু ভাইয়ের মতো হয়েছে। এই কচি বয়সী কেমন যেন রাগি রাগি চাউনি, আর নাক মুখ পুরো ভাইয়ের কার্বন কপি। তিথি নিজের যমজ ছেলেদের দিকে তাকালো। সত্যি তো, ওদের ছোট ছোট চোখ আর চেহারার কাটিং একেবারে কাবিরের মতো। তিথির চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ও মনে মনে বলল, আপনার দুটো প্রতিচ্ছবিকে আমি এই পৃথিবীতে নিয়ে এসেছি স্বামী, কিন্তু তুমি কোথায় হারিয়ে গেলেন? আপনার এই ছেলেদের বুকে জড়িয়ে ধরার জন্য হলেও আপনি জলদি ফিরে আসুন, আমার অসভ্য সিংহ। ওদিকে বস্তির গহিনে গলিতে তখন আইপিএস অফিসার কাবির রহমান কায়নাত নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাফিয়ার ছেলেকে উদ্ধার করার জন্য এক রোমহর্ষক যুদ্ধ লড়ে চলেছে। ঢাকা সে কুখ্যাত অন্ধকার আর গহীন বস্তির মিশনটা একেবারে সহজ ছিল না। আন্তর্জাতিক মাফিয়া গড অফ ইতালির ছেলে লুকাকে খুঁজে পেতে আইপিএস অফিসার কাবিরকে নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে হয়েছিল। বস্তির মেইন ডন আর ওর গুন্ডা বাহিনী লুকাকে একটা আন্ডারগ্রাউন্ড ড্রাগ টর্চার সেলে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, যাতে ওই কোটি কোটি টাকার ড্রাগের চালানটা ওরা নিজেরা হজম করতে পারে। কাবির ওনার স্পেশাল ফোর্স নিয়ে মাঝরাতে একেবারে অতর্কিত হামলা চালান সে আস্তায়। শুরু হয় দুপক্ষের মাঝে এক তুমুল রোমহর্ষক আর রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ। চারপাশ থেকে যখন বুলেটের বৃষ্টি হচ্ছিল, কাবির নিজের গ্লক পিস্তল হাতে একাই শত্রুদের ডিফেন্স ভেঙে ভেতরে ঢুকে যান। ওনার নিখুঁত নিশানার বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে বস্তির গুন্ডা বাহিনী এক এক করে লাশে পরিণত হয়। অবশেষে মেইন ডনের পায়ে গুলি করে ওর কলার ধরে টেনে একেবারে রক্তাক্ত আর আধমরা করে কাবির লুকাকে লোকেশন থেকে বের করে আনে। বাংকারের তালা ভেঙে লুকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইন্টারপোলের সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়। মিশন 100% সাকসেসফুল আর উইন। কিন্তু এই টানা অপারেশনে কাবিরের নিজের অবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। ওনার অফিসিয়াল ইউনিফর্ম জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, গায়ে সোপ সোপ রক্ত আর কাদার দাগ, চোখের নিচে কালচে কালি আর চেহারায় মারাত্মক ক্লান্তির ছাপ। কিন্তু ওনার মনে তখন একটাই চিন্তা, ওনার তিথি, ওর দুটো লিটল লায়ন। ঢাকায় পৌঁছে কাবির এক সেকেন্ড নষ্ট না করে আইজিপি স্যারও বাকি অফিসারদের সাথে হেড অফিসের কনফারেন্স রুমে এক জরুরি ক্লোজিং মিটিং শেষ করলেন। মিটিং শেষ করে ওনার বিধ্বস্ত শরীরটা নিয়ে ওনার স্পেশাল এসইউভি গাড়ি ছুটিয়ে দিলেন সোজা ময়মনসিংহের হাসপাতালের উদ্দেশ্যে, যেখানে ওর তিথি আর ওনার যমজ ছেলেরা ভর্তি আছে। হাসপাতালের কেবিনের বাইরে তখন কাবিরের বাবা মা, প্রমা, প্রিয়া আর তিথির মা বাবা পুরো পরিবার অপেক্ষা করছিলেন। আচমকা করিডোর কাঁপিয়ে ভারী বুটের শব্দ শোনা গেল। সবাই তাকিয়ে দেখে আইপিএস কাবির একেবারে বিধ্বস্ত, ধুলোবালি আর রক্তমাখা পোশাকে হেঁটে আসছেন। কাবিরের এই অবস্থায় দেখে সবাই একেবারে আশ্চর্য আর স্তব্ধ হয়ে গেল। ওর বাবা মা কিছু জিজ্ঞেস করার আগেই কাবির ওনাদের সান্ত্বনা দিয়ে ধীর পায়ে তিথির কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কেবিনের ভেতর বেডে আধ সহে বসেছিল তিথি। ওর আসার শব্দ পেয়ে তিথি দরজার দিকে তাকাতেই কাবিরের ওই বিধ্বস্ত আর ক্লান্ত চেহারাটা ওর চোখে পড়ল। বুকের ভেতরটা তিথির জন্য এক নিমিষে হু হু করে উঠলেও গত 3 মাসের জমে থাকা পাহাড় সম অভিমান আর এক ঝটকায় কাবিরের দিক থেকে নিজের মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ও এক ফোঁটাও কাবিরের দিকে তাকাবে না।
ঠিক সেই মুহূর্তেই বিছানায় শুয়ে থাকা ওদের সেই ফুটফুটে দুটো যমজ ছেলে বাবু একসাথে কুই কুই করে মস্ত বড় এক কান্নার আওয়াজ তুলে উঠল, যেন ওরা ওদের পাপার এই বিধ্বস্ত রূপ দেখে কেঁদে উঠেছে। কাবিরের ঠোঁটের কোণে এক চিলতে ক্লান্ত গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে ধীর পায়ে তিথির একদম কাছে এগিয়ে এলেন। ও বিছানায় বসে তিথির একদম গায়ের সাথে লেপটে গিয়ে ওর কানের কাছে নিজের তপ্ত মুখটা নিয়ে বড্ড ফিসফিসিয়ে নেশাতুর গলায় বললেন, অভিমান আর রাগ করে কোনো লাভ নেই বিবিজান। এই কাবির রহমান কায়নাত নিজের মিশন কমপ্লিট করে এখন একেবারে ফ্রি। এখন আর কোনো মাফিয়া, কোনো মিশন আমায় তোমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। তুমি চাইলেও আমায় আর ছেড়ে যেতে পারবে না। তিথি কাবিরের গায়ের সেই চেনা পুরুষালী ওম আর নিঃশ্বাসের বাতাস পেয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠল। ও বড্ড জেদি আর রাগী গলায় মুখ ঘুরিয়ে বলল, আপনি চলে যান এখান থেকে। কোথায় যাব? হ্যাঁ, জানি না। কাবির এবার ওর দুটো বাবুর দিকে তাকে এক চিলতে হাসি হেসে তিথির কানের লতিতে নিজের ওষ্ঠধর আলতো করে ছুঁয়ে নিচু গলায় বললেন, দেখেছো বিবিজান, তুমি ওদের বাবাকে চলে যেতে বলেছ, ওরা সেটা একদম সহ্য করতে পারছে না। ওদের বাবাকে চলে যেতে বলেছে বলে ওরা তো অমন করে চিৎকার করে কান্না করছে। তিথি তাও নিজের রাগ না কমিয়ে গাল ফুলে বলল, জানি না। কাবির এবার তিথির কানের লতিতে হালকা একটু কামড় বসিয়ে ফিসফিসিয়ে বললেন, তাও তো বড্ড লাজুক সেজে থাকতে বিবিজান। এখন তো সেই কোল আলো করে দুটো লিটল লায়ন চলে এসেছে। এখন তো নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে বাচ্চা কিভাবে হয়। হ্যাঁ, ল্যাম্পপোস্টের আলোর চেয়েও কাবিরের চোখের চাউনি তখন গভীর। তিথি কাবিরের এই চরম নির্লজ্জ আর রোমান্টিক কথা শুনে একেবারে থতমত খেয়ে গেল। ওর ফর্সা মুখটা লজ্জায় মুহূর্তের মধ্যে একেবারে লাল টমেটো হয়ে উঠল। ও কাবিরের বুকে এক আলতো ধাক্কা দিয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, ইস, আপনি বড্ড বেশি নির্লজ্জ। কাপড়ের আঁচলটা ও নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। কাবির বড্ড জোরে হেসে উঠলেন। কাবিরের হাসির শব্দে কেবিনের থমথমে ভাবটা এক নিমিষে কেটে গেল। তিথির কপালে একটা গভীর ভালোবাসার চুমু খেয়ে তিথিকে বললেন, অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে বিবিজান, এবার তুমি একটু শান্তিতে ঘুমাও। তিথি কাবিরের কথায় আস্তে আস্তে চোখ দুটো বুজে গভীর ঘুমে তলিয়ে গেল। কাবির বড্ড সাবধানে নিজের দুই হাত দিয়ে তার কলিজার টুকরো দুটো যমজ ছেলেকে একসাথে কোলের মাঝে তুলে নিলেন। বাবু দুটো তার বুকের ওম পেতে এক সেকেন্ডে কান্না থামিয়ে শান্ত হয়ে গেল। বাচ্চা দুটোকে দুই হাতে আগলে নিয়ে কাবির ধীর পায়ে কেবিনের বাইরে চলে এলেন। হাসপাতাল থেকে ফেরার পর কেটে গেছে আরও কয়েকটা মাস। আজ কাবিরের মেজ বোন প্রিয়া আর ওর শ্বশুরের লোকজন আসছে ওদের নতুন সদস্য অর্থাৎ কাবির আর তিথির যমজ ছেলেদের দেখতে। বাড়ির রান্নাঘর থেকে আসছে ভুনা মাংস আর পোলাওয়ের মন মাতানো ঘ্রাণ। বাড়ির সবাই কাজে ব্যস্ত, কেউ ড্রয়িং রুম সাজাচ্ছে, কেউ বা ডাইনিং টেবিল গোছাচ্ছে। এদিকে তিথির কোলে থাকা দুই ছোট সদস্য কাশিফ রহমান দিন আর তানভীর রহমান তামিম হঠাৎ করে শুরু করলো চিৎকার করে কান্না। তিথি ওদের হাজার চেষ্টা করেও থামাতে পারছে না। ওরা কান্নায় লাল হয়ে যাচ্ছে, অথচ তিথি ওদের সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে। ঠিক সেই সময় ঘরে ঢুকলো কাবির, পরনে ওনার সিভিল পোশাক, হাতে একরাশ দাপ্তরিক ফাইল। ছেলের কান্নার আওয়াজ শুনে কাবির সমস্ত ক্লান্তি ধুয়ে গেল। ও তিথির কাছে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে পজিটিভ আর আবদারি গলায় বলল, এই তিথি, কাশিফকে আর তানভীরকে আমার বুকে দাও তো, আমি নেই ওদের। তিথি ওদের সামলাতে সামলাতে কিছুটা বিরক্ত আর দুষ্টুমি মিশিয়ে ভুরু কুঁচকে তাকালো। ও কাবিরের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে বসলো, কেন, ওদের খাওয়াবেন নাকি আপনি? কি খাওয়াবো? কেন, আপনার ডুডু খাওয়াবেন নাকি? তিথির এই কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত থাকা বাড়ির সবাই, কাবিরের বাবা মা, তিথির বাবা মা, প্রমা, প্রিয়া, সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। পুরো বাড়িতে পিনপত নীরবতা। কাবির যে তিথির কাছ থেকে এমন সপাটে আর পাবলিকলি এমন বোল্ড উত্তর পাবে তাও নিজে কল্পনা করেনি। ওনার মুখটা লজ্জায় আর অবাক হয়ে একেবারে কাঠ হয়ে গেল। পরের এক সেকেন্ডের মাঝেই পুরো বাড়িটা ভেঙে পড়ল অট্ট হাসিতে। প্রিয়া আর প্রমা তো পেটে হাত দিয়ে হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। কাবিরের মা সারা ইয়াসমিন আঁচল দিয়ে মুখ চেপে হাসছেন।
আর তিথির মা তানিয়া মিথু লজ্জায় তিথিকে ধমক দেওয়ার বদলে নিজেই হেসে অস্থির। কাবির নির্লজ্জ ভঙ্গিতে ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে মুখে সেনা টেবিল হাসিটা ফুটিয়ে বলল, বিবিজান, তুমি দিন দিন বড্ড বেশি পেকে যাচ্ছ কিন্তু। সবে হাসতে হাসতে যে যার কাজে চলে গেল। কাবির তিথির কাছে গিয়ে ওর কপালে আলতো করে একটা টেকো দিয়ে ফিসফিসে বলল, আজ রাতে কিন্তু তোমার এই দুষ্টুমির শাস্তি আছে, মনে থাকে যেন। দেখতে দেখতে সময়ের স্রোতে আরও একটি বছর পেরিয়ে গেছে। কাশিফ আর তামিম এখন বেশ বড় হয়েছে। নিজেদের মতো করে আধো আধো বোল ফুটিয়ে বাড়িটা মাথায় করে রাখে। ওদের দুই ভাইয়ের দুষ্টুমি এখন তিথির দিশেহারা অবস্থা। কাবির অফিস থাকলে তো কথাই নেই, আর ছুটিতে থাকলে তিথির কপালে আরও দুর্ভোগ। আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে বড় আনন্দময় দিন হলেও তিথির জন্য আজ দিনটা ভীষণ চাপের। ডিসেম্বরে ওর এসএসসি পরীক্ষা, আর ও যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, পদার্থবিজ্ঞান, রসায়ন আর উচ্চতর গণিতের পাহাড় সমান সিলেবাসে শেষ করতে হিমশিম খাচ্ছে। ড্রয়িং রুমের টেবিলে বই খাতা আর ক্যালকুলেটর নিয়ে তিথি যখন গভীর মনোযোগে গাণিতিক সমস্যার সমাধানে ব্যস্ত, ঠিক তখনই একজোড়া ছোট ছোট হাতের স্পর্শ পেল। মাথা তুলে তাকাতেই দেখল কাশিফ আর তামিম দুই ভাই মিলে তিথির কলম আর ক্যালকুলেটর নিয়ে কাড়াকাড়ি করছে। কাশিফ তিথির কোলের ওপর উঠে এসে চশমাটা টেনে নিয়ে নিজের নাকে বসানোর চেষ্টা করছে, আর তামিম ওর সায়েন্সের খাতাটা নিয়ে ছিঁড়তে শুরু করেছে। তিথি বিরক্ত হয়ে বলে, আরে আরে, এটা করিস না বাবুরা, মাম্মাকে প্লিজ একটু পড়তে দে। ঠিক তখনই কাবির ঘরে ঢুকলো, পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে এক কাপ কফি। বউয়ের বিধ্বস্ত চেহারা আর ছেলেদের খুনসুটি দেখে সে তৃপ্তির হাসি আসলো। কাবির সোফায় বসে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বলল, বিবিজান, পরীক্ষার পড়ার চেয়ে মনে হচ্ছে এই দুই লিটল লায়নের ট্রেনিং দেয়া বেশি কঠিন, তাই না? তিথির আগে দৃষ্টিতে তাকালো। আপনি হাসছেন, এদিকে দেখুন আপনার ছেলেরা কি করছে। তামিম আর নোটবুক ছিঁড়ে ফেলেছে, আর কাশিফ এখন আমার ক্যালকুলেটর নিয়ে কিচেনে ছুটবে। কাবির উঠে এসে দুই ছেলেকে এক ঝটকায় দুই হাতে তুলে নিল। কাশিফ তখনও তিথির শাড়ির আঁচল কোমরে ধরে আছে। কাবির ওদের নিয়ে তিথির কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, দেখলে তো, ওরা বুঝতে পারছে ওদের মা এখন সায়েন্স নিয়ে খুব বিজি, তাই ওরা চাইছে মা যেন বই রেখে ওদের সাথে খেলায় বিজি হয়। তিথি তোতলাতে তোতলাতে বলল, আপনি ওদের প্রশ্রয় দেবেন না, পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে। কাবির এবার তিথির খুব কাছে এগিয়ে এলো, ওর সোয়ালের খাঁজে হাত বুলিয়ে নিচু গলা বলল, রেজাল্ট খারাপ হলে কি হবে? এই আইপিএস অফিসারের বউ ফেল করবে না, আর যদি ফেল করো তোমার সাজা দেওয়ার দায়িত্ব তো আমার, তাই না? তিথি লজ্জায় লাল হয়ে খাতা নিয়ে নিজের মুখটা আড়াল করলো। তখনই তামিম বাবার পাঞ্জাবি পকেট থেকে চাবির রিং বের করে ড্রয়িং রুমের মেঝেতে গড়াগড়ি খাওয়াতে লাগলো। ঝনঝন শব্দে পুরো ঘর কাঁপছে। কাশিফ আবার চিৎকার করে উঠল, আম্মু, আব্বু, আম্মুর এর সাথে ঝগড়া করো। কাশফের এই অদ্ভুত আবদার শুনে কাবির হো হো করে হেসে উঠল। তিথি বিরক্ত হয়ে বলল, দেখেছেন আপনার শিক্ষা, আমাকে আপনার সাথে ঝগড়া করতে বলেছে ওরা। কাবির তিথির চিবুক ধরে আদর করে বলল, ওরা তো আমারই রক্ত, জানে ঝগড়ার পরেই কিন্তু মিটমাট করে রোমান্টিক পরিবেশ তৈরি হয়। আর ওদিকে দেখো, ওরা তোমার ক্যালকুলেটরটা সোফার নিচে ঢুকিয়ে দিয়েছে। তিথি হতভম্ব হয়ে দেখলো ক্যালকুলেটরটা সোফার নিচে। ও পরিমরি করে সেটা আনতে নিচে নামলো, আর এই সুযোগে কাশিফ আর তামিম তিথির মাথার চুলগুলো টেনে ধরলো, ঘোরা ঘোরা বলে খেলতে শুরু করলো। কাবির সোফায় গায়ে নিয়ে মজা দেখছে আর কফিতে চুমুক দিচ্ছে। তিথি চুলের জট ছাড়াতে ছাড়াতে কাবিরের দিকে তাকাতেই সে চোখ টিপে দুষ্টু হাসি দিল। তিথি মনে মনে ভাবলো, এই অসভ্য সিংহটাকে আর এই দুই ক্ষুদে সিংহটাকে সামলানোই এখন ওর জীবনের আসল কঠিন পরীক্ষা। ডিসেম্বরের মাঝামাঝি সময়, বাইরে শীতল হালকা আমেজ, কিন্তু তিথির বাড়ির ভেতরের উত্তাপটা অন্যরকম। আগামী 6 ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু, আর চলবে জানুয়ারি পর্যন্ত। তিথির পড়াশোনার অবস্থা এখন খাইতে বসিয়ে পড়া আর পড়িতে বসিয়ে ঘুমাইয়া পড়া, এই দুইয়ের মাঝামাঝি। দুপুরের খাবার সময় ডাইনিং টেবিলে সবাই বসেছে। তিথি এক হাতে ভাতের লোকমা, অন্য হাতে পদার্থবিজ্ঞানের গাইড বুক, চোখ দুটো গাইডের পাতায়, আর মুখ দিয়ে সে যান্ত্রিকভাবে ভাত খাচ্ছে।
কাবিরের বাবা মা এলেন। কাশিপ আর তামিম তখনও দাদুর কোলে বসার জন্য রীতিমতো লড়াই করছে। কাবিরের মা তাদের দুইজনকে দুই পাশে বসালেন। দাদু লবণের কৌটাটা টেবিলের এক কোণে রাখতেই কাশিপ সেটা নিয়ে তামিমের মাথায় হালকা করে ছিটিয়ে দিয়ে বলল, তামিম বাবু, নোনতা হয়ে গেছে দাদু, এখন ওকে খেয়ে ফেলো। তামিম সাথে সাথে দাদুর পাঞ্জাবির হাতা ধরে কান্নাকাটি শুরু করলো। দাদু, ভাইয়া আমাকে নুন দিয়ে দিয়েছে, আমি এখন ঝাল হয়ে গেছি। কাবিরের বাবা আলতাফ রহমান চশমা ঠিক করে গম্ভীর গলায় বললেন, আরে নুন দিলে তো নোনতা হয়, ঝাল হয় নাকি? তোরা তো দেখছি কাবিরের চেয়ে বড় সাইকো হচ্ছিস। কাবির ডাইনিং টেবিলে তিথির পাশে এসে বসলো। তিথি বইয়ের পাতায় এতই মগ্ন যে কাবির ওর প্লেট থেকে এক টুকরো ভুনা মাংস তুলে নিয়েছে, তাও টের পায়নি। কাবির তিথির কানের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বিবিজান, পরীক্ষার খাতায় যদি এভাবে মাংসের ঝোল লাগিয়ে আসো, এক্সামিনার তো খুশিতে তোমাকে গোল্ড মেডেল দেবে। তিথি চমকে উঠে কাবিরের দিকে ওকে মজা করে তাকালো। ও রাগি চোখে তাকাতে কাবির হাসতে হাসতে বলল, রাগ করে না, পড়ো পড়ো, এসএসসিতে A+ না পেলে কিন্তু বাসায় কঠোর লকডাউন দিয়ে দেব। কাশিপ তখন সুযোগ বুঝিয়ে তিথির প্লেট থেকে মাংসের টুকরোটা নিয়ে দাদুর প্লেটে রেখে দিয়ে বলল, দাদু, আম্মু মাংস খেতে পারে না, ওল পেটে বই ঢুকে গেতে। পুরো ডাইনিংয়ে হাসির রোল পড়ে গেল। তিথি লজ্জায় আর বিরক্তিতে গাল ফুলিয়ে কাবিরের দিকে তাকাতেই সে এক সিলতে দুষ্টু হাসি হাসল। কাবির তিথির প্লেটে নিজের হাত থেকে একটু পোলাও তুলে দিয়ে বলল, খাও তিথি, মস্তিষ্ক সচল রাখতে শক্তির প্রয়োজন, নয়তো রাতে আমার সাথে দুষ্টুমি করার এনার্জি থাকবে না। তিথি লাল হয়ে টেবিলের নিচ দিয়ে কাবিরের পায়ে একটা লাথি মারল, কিন্তু কাবির নির্বিকার। তিথি সব ফেলে উঠে দাঁড়ালো। আপনারা সবাই মিলে আমাকে পাগল করে দিচ্ছেন, আমি পড়তে গেলাম। কাশিপ আর তামিমও সাথে সাথে দৌড় দিল, আম্মু, আমরা আত্মি, তোমার এই লাল কলমটা দিয়ে আমরা অন্ত করব। কাবির চেয়ার উঠে দাঁড়িয়ে বলল, সাবধান বিবিজান, অঙ্ক করতে গিয়ে আবার অন্য কিছুতে সায়েন্স প্রয়োগ করে ফেলো না যেন। তিথি পেছনে না থেকে দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে আজ 20শে মার্চ 2028 সাল। তিথির জীবনের সবচেয়ে বিশেষ দিন। আজ ও 20 বছরে পা দিল। রাতের নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। পাশের রুমে ওদের 4 জন ক্ষুদে সদস্য কাশিপ, তামিম, তানহা আর কবিতা গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের হইচইয়ের শেষে ওরা এখন শান্ত। কাবির অত্যন্ত সন্তর্পণে তিথির রুমে ঢুকল। তিথি আজ জন্মদিন উপলক্ষে একটা গাঢ় লাল রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট টিপ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলন দেখছিল সে। কাবির পেছন থেকে এসে তিথির কাঁধে হাত রাখলো। আয়নার দিকে তাকিয়ে কাবির এক সিলতে হাসলো, তারপর তিথির কানের কাছে মুখ নিয়ে গম্ভীর গলায় বলল, শুভ জন্মদিন আমার বাঘিনী। 20টা বসন্ত পেরিয়ে গেলে অথচ এখন আমার চোখের সামনে সেই ভীতু মেয়েটাই যেন দাঁড়িয়ে আছে। তিথি আয়নার মধ্য দিয়েই কাবিরের চোখের দিকে তাকালো। কাবিরের চুলে এখন কিছুটা পরিপক্কতার ছাপ, কিন্তু সেই চাউনি আজও আগের মতোই তীব্র আর মায়াবী। তিথি লজ্জা পেয়ে মাথা নিচু করল। আপনি এখনো ওভাবে কথা বলেন? 4 সন্তানের মা হয়ে গেছি, তাও আপনি আমাকে ওভাবেই দেখেন। কাবির তিথিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। ওর দুহাতে তিথির মুখটা আলতো করে ধরে সে বলল, তুমি 4 সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে তুমি সেই তিথি আছো যাকে আমি প্রথমবার বৃষ্টির মাঝে কাঁদতে দেখেছিলাম। ওই লাল শাড়িটায় তোমাকে আজ ঠিক সেই বৃষ্টির রাতের চেয়েও বেশি মায়াবী লাগছে। তিথি মুচকি হাসল। কাশিপ আর তামিম তো এখন অনেক বড় হয়ে গেছে। তানহা আর কবিতাও দিন দিন আপনার মতোই জেদি আর দুষ্ট হচ্ছে। আপনার সে অসভ্য সিংহপনা এখনো গেল না। কাবির খিলখিল করে হেসে উঠল। তারপর ড্রয়ার থেকে একটা ছোট ভেলভেটের বক্স বের করলো, ভেতরে একটা আংটি যাতে খোদাই করা মাই ইন্টারনাল ফ্লেম। এই 4 জন লিটল লায়নকে সামলাতে গিয়ে তুমি নিজের জন্য সময় পাওনি বিবিজান, কিন্তু আমি কখনো ভুলি না এই দিনটা আমার জীবনের কতটা বড় নিয়ামত। আংটিটা পরিয়ে দিয়ে কাবির তিথির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তিথি কাবিরের বুকে মাথা রাখলো। বাইরে ফাল্গুনের বাতাস বইছে। তিথি ফিসফিসিয়ে বলল, সব ঝগড়া, অভিমান আর দৌড়ঝাঁপের পর দিন শেষে এই প্রশান্তিটা আমি পৃথিবীর কোনো মিশনের বিনিময়েও হাতছাড়া করতে চাই না। আপনি কি এখনো সেই IPS অফিসারই আছেন, নাকি শুধুই আমার কাবির
কাবির তিথির চুলগুলো আঙুল দিয়ে বিলি করে দিয়ে বলল, আইপিএস অফিসার কাবির রহমান কায়নাত হয়তো দেশের জন্য অনেক যুদ্ধে লড়েছে, কিন্তু সেই লড়াইয়ের সবটুকু ক্লান্তি ধুয়ে মুছে ফেলার জন্য আমার শুধু এই ঘরটা আর তুমি যথেষ্ট। আজ থেকে আর কোনো মিশন নয়, শুধু তুমি আর আমাদের এই ছোট্ট জগৎ। তিথি চোখ বুজে কাবিরের বুকের ওম অনুভব করলো। বাইরে চাঁদের আলোয় সারা বাড়িটা ঝকমক করছে। জীবনটা একটা গোলক ধাঁধার মতো ছিল, যেখানে প্রেম, ভয় আর সংঘাত ছিল প্রতিদিনের সঙ্গী। কিন্তু আজ সব জটিলতা কাটিয়ে 4টা ফুটফুটে বাচ্চার বাবা মা হিসেবে কাবির আর তিথি একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। হঠাৎই পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। তানহা আর কবিতা বোধহয় স্বপ্ন দেখে ভয় পেয়েছে। তিথি দ্রুত বিছানা ছেড়ে উঠতে চাইলে কাবির ওর হাত টেনে ধরল। তুমি থাকো বিবিজান, আজ জন্মদিনের রাতে আমি ওদের সামলাবো, তুমি বরং একটু শান্তিতে বসো। কাবির উঠে গিয়ে ওদের রুমে গেল। কয়েক মিনিট পর দেখা গেল কাবির 2 হাতে 2 মেয়েকে কোলে নিয়ে আর পেছনে কাশিপ আর তামিমকে নিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। ওরা সবাই মিলে সমস্যারে চিৎকার করে উঠলো, হ্যাপি বার্থডে মাম্মা। তামিম কাবিরের কাঁধ থেকে লাফ দিয়ে নিচে নামলো। তারপর তিথির হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, মাম্মা এটা আমি আর কাশিপ ভাইয়া মিলে এঁকেছি, তুমি আর আব্বু অনেক সুন্দর, তাই ছবিও সুন্দর হয়েছে। তিথি কাগজটা খুলে দেখলো, খুব হিজিবিজি কিন্তু সুন্দর করে ওরা একটা পরিবারের ছবি এঁকেছে। তিথির চোখে জল চলে এলো। কাবির মুচকি হেসে বলল, দেখেছো আমার ছেলেরা ছবি আঁকতে শিখেছে আর মেয়েরা গান গাইতে। তোমার এই অসভ্য সিংহের বাড়িতে এখন শুধু ভালোবাসার রঙের খেলা। কেক কাটার বাচ্চাদের হইচই শেষ করে রাত যখন গভীর হলো, কাশিপ, তামিম, তানহা আর কবিতাকে কোনোমতে ঘুম পাড়িয়ে কাবির আর তিথি নিজেদের রুমে ফেরল। সারাদিনের ধকল আর আনন্দ শেষে তিথি ক্লান্ত হয়ে বিছানায় বসল। ওর লাল শাড়ির আঁচলটা একটু এলোমেলো হয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ক্লান্তি। কাবির দরজাটা লক করে ধীর পায়ে তিথির দিকে গেল। সে তিথির 2 কাঁধে হাত রেখে আয়নার সামনে নিয়ে দাঁড় করালেন নিজের প্রতিচ্ছবি। আর কাবিরের চাউনি দেখে তিথি কিছুটা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। কাবিরের কানের কাছে মুখটা নিয়ে এলো। সেই পরিচিত পুরুষালী আর পারফিউমের ঘ্রাণে তিথির বুকটা কেঁপে উঠল। কাবির ফিসফিস করে বড্ড আদুরে গলায় অতি আত্মবিশ্বাসের সাথে বলল, বিবিজান এইবার কিছু হবে না, দেখে নিও, আমি একদম সব হিসাব মাথায় রেখেছি। তিথি মাথা ঘুরিয়ে কাবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ওর গাল দুটো লজ্জায় লাল হলেও রাগের ভান করে খিলখিল করে হেসে উঠল। আপনি প্রত্যেকবার একই কথা বলেন, আর কিছুদিন যেতে না যেতেই দেখা যায় আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি। আপনার হিসাব আর আমার ভাগ্যের কোনো মিলই নেই। কাবির তার সেই বিখ্যাত ডেভিল হাসিটা দিয়ে তিথির কোমরে হাত রেখে হলো, আরে ওটা তো ছিল আমার মিশন সাকসেসফুল হওয়ার গল্প। আমি তো ভাবতে পারিনি আমার ভালোবাসা এতটা বেশি কার্যকর হবে। এটা আমার দোষ নয়, এটা তো আমাদের ভালোবাসার জোর। সময় বয়ে যায়। এরপর কেটে গেল আরও কিছু মাস। জানুয়ারি মাসের এক শীতের সকাল, পুরো বাড়িটা যেন এক উৎসবের আমেজ। কাশিপ আর তামিম ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে পরামর্শ করছে। তামিম, আমাদের যদি আরেকটা ছোট ভাই বোন থাকতো ভালো হতো, তাই না? না, কবিতা আর তানহা যে জ্বালাতন করে না, আরেকটা বোন হলে আমি খতম হয়ে যাব। আরে দূর, কিছু হবে না। ঠিক তখনই কাবির ঘর থেকে বেরিয়ে এলো। তার চেহারায় এক অদ্ভুত হাসি। সে বাড়ির সবাইকে ডেকে বলল, সবাই মিষ্টি রেডি রাখো, তিথি আবারও মা হতে যাচ্ছে। তিথি বিছানায় শুয়ে রাগি চোখে কাবিরের দিকে তাকালো, কিন্তু তার চোখে তখন আনন্দের জল। সে বিড়বিড় করে বলল, আমি বলেছিলাম না আপনি প্রতিবার একই কথা বলেন, বিবিজান দেখে নিও, কিছু হবে না। রেজাল্ট, আবার প্রেগনেন্ট হয়ে গেলাম। কাবির অট্ট হাসিতে ফেটে পড়ল। সে তিথির কপালে চুমুখে বলল, বিবিজান এই পরাজয়টুকু আমি পৃথিবীর সব সুখের চেয়েও বেশি ভালোবাসি। রাত গভীর হলো। বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর কাবির তিথির পাশে এসে বসলো। তিথি বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারার দিকে তাকিয়েছিল। কাবির আলতো করে তিথির হাতটা ধরে ওর কপালে নিজের কপাল ছোঁয়ালো। কাবির নিচু আবেগ ঘন গলায় বলল, তিথি তুমি কি জানো, চরপাড়ায় সেই বৃষ্টির রাত থেকে আজ পর্যন্ত তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার বাচ্চার অবলম্বন। আমার জীবনের সবটুকু অন্ধকার আমি তোমার ভালোবাসা দিয়ে মুছে ফেলেছ। আমাদের এই সংসার, এই 4 জন লিটল লায়ন, আর এখন এই নতুন অতিথি, সবই যেন আমার সেই রুক্ষ মরুভূমিতে ফোটা একগুচ্ছ শিউলি ফুল। তিথি চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু মুছে কাবিরের বুকে মাথা রাখলো। সে ফিসফিসিয়ে বলল,
আপনি আমার জীবনের প্রথম আর শেষ প্রেম কাবির। আপনার ওই রাগী রূপের আড়ালে যে হৃৎপিণ্ডটা স্পন্দিত হয় তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমাদের গল্পের নামটা কতই না সুন্দর, প্রণয়ের আউড়ে। আউড়ে মানে যদি অগোছালো হয়, তবে আমি চাই আমাদের প্রণয়টা সারা জীবন এমনই অগোছালো থাক, কারণ এই অগোছালো ভালোবাসাতেই আমি পূর্ণতা খুঁজে পাই। কাবির তিথির চিবুক ধরে মুখটা উপরে তুলল, ওর চোখে গভীর ভালোবাসা। সে শান্তস্বরে বলল, আমাদের এই প্রণয়ের আউড়ে কখনো শেষ হবে না বিবিজান, কারণ আমাদের গল্পটা তো শুধু কাগজে লেখা নয়, আমাদের গল্পটা লেখা হয়েছে আমাদের যাপিত জীবনের প্রতিটি মুহূর্ত আর আমাদের অনাগত সন্তানদের হাসিতে। আমি তোমাকে সারা জীবন এইভাবেই আগলে রাখবো, কসম আমার বাঘিনীর। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। আগামীকাল নতুন গল্প আসবে। সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই নতুন গল্পকে কিন্তু সাপোর্ট করতে হবে। নতুন গল্প দেখে অবশ্যই লাইক আর কমেন্ট না করলে কিন্তু নিয়মিত গল্প দিব না। মজা করলাম। আসসালামু আলাইকুম।